সালাম আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্টাডি পারমিটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের আলোচনায়। হাউ টু ইনক্রিজ ইউর চান্সেস অফ স্টাডি পারমিট অ্যাপ্রুভাল। আপনারা জানেন কানাডাতে স্টাডি পারমিট ভিসা পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং, কারণ এখানে অনেক কিছু যাচাই বাছাই করা হয়, অনেক বিষয় এখানে প্রুভ করতে হয়। ইউজুয়ালি একজন স্টুডেন্ট কানাডার পিআর প্রোগ্রাম যেমন এক্সপ্রেস এন্ট্রিতে যেমন নিজে নিজে অনেক দূর এগিয়ে যেতে পারে গবেষণা করে বা রিসার্চ করে। তো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু কিছু মেকানিজমের বিষয় থাকে যেগুলো ইউজুয়ালি ডকুমেন্ট ঘেটে বা আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট ঘেটে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন তা কিন্তু না। সেক্ষেত্রে আপনার লোকাল কিছু মেকানিজম জানতে হয়, যে বিষয়গুলো সাধারণত স্টাডি পারমিট পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। ভিসা অফিসারকে যে বিষয়গুলো আশ্বস্ত করে যে প্রকৃতপক্ষে এই স্টুডেন্ট পড়াশোনার উদ্দেশ্যে কানাডাতে আসবে এবং পড়াশোনা শেষ করে সে তার পড়াশোনার পারপাস শেষ করে এবং তার নিজ দেশে ফিরে যাবে। এই রকম বিষয়গুলো বিভিন্ন ডকুমেন্টের যে প্রেজেন্টেশন থাকে সেগুলোর উপরই সাধারণত নির্ভর করে। শুধুমাত্র মুখের কথায় কিংবা আপনি স্টাডি পারমিটের এসওপির মধ্যে বলে দিলেন সেটি দিয়েই কিন্তু সব কিছু কাভার করে না। অনেকগুলো বিষয় এখানে ডিপেন্ড করে, যার কারণে কিন্তু স্টাডি পারমিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রিফিউজাল রেজাল্ট চলে আসে। তো চলুন আমরা আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদেরকে আমরা সঠিক সাজেশন দিয়ে সহযোগিতা করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। Individuals applying to study in Canada should be mindful of the eligibility criteria, discretion of the reviewing immigration officer, and available next step should their application be refused. কানাডাতে 2021 সালে 4,50,000 স্টুডেন্টকে অ্যালাউ করা হয়েছিল, স্টাডি পারমিট ইস্যু করা হয়েছিল। নিঃসন্দেহে এটা একটা অনেক বড়। 2022-এর সঠিক স্ট্যাটিস্টিক্সটা এখন আমাদের হাতে পৌঁছেনি, যেহেতু স্ট্যাটিস্টিক্স কানাডা এই রিপোর্টগুলো করতে একটু সময় নেয়। তো জাস্ট এক বছর আগে যে বিষয়টি 4,50,000 স্টুডেন্টদেরকে সাধারণত স্টাডি পারমিট ইস্যু করা হয়েছিল। নিঃসন্দেহে সংখ্যাটা অনেক বড়, কিন্তু এখানে কিন্তু অনেক ভিসা রিফিউজ হয়েছে, এটাও কিন্তু একটা বিষয়। While Canada does host many international students annually, there are also those who receive refusal of their study permit applications, giving careful considerations to the eligibility criteria set by Immigration, Refugee and Citizenship Canada. And the discretion of the IRCC immigration officer reviewing their application can be crucial to success when applying. সবচেয়ে বড় যে বিষয়টি সেটি বলে রাখি, সেটি হলো যে স্টাডি পারমিটে অ্যাপ্লিকেশনটা ওয়ান কাইন্ডস অফ কোর্টে আবেদনের মতো, যে আপনি একজন জাজের কাছে একটা বিষয় আপনি উপস্থাপন করতেছেন। জাজ যদি খুশি হয় তাহলে আপনার পক্ষে রায় দিবে, যদি খুশি না হয় তাহলে আপনার বিপক্ষে রায় যাবে, কারণ ইমিগ্রেশন অফিসারদের পাওয়ারটা কিন্তু সেই লেভেলের থাকে। মেক শিওর ইউ আর এলিজিবল, আপনি যে প্রকৃতপক্ষে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল সেই বিষয়গুলো শুরুতেই আপনাকে ইনশিওর করতে হবে। এগুলো খুব কমন বিষয়, এগুলো আপনারা জানেন, তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যাতে কোনো একটি বাদ না যায়। ইন পার্টিকুলার, টু রিসিভ স্টাডি পারমিট অ্যাপ্লিক্যান্টস মাস্ট স্যাটিসফাই দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দিস ইনক্লুডস অ্যাপ্লিক্যান্টস শোয়িং দ্যাট দে হ্যাভ বিন অ্যাকসেপ্টেড টু স্টাডি ইন এ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। অর্থাৎ সবার আগে আপনাকে ডিএলআই নাম্বারভুক্ত একটি প্রতিষ্ঠান থেকে অফার লেটার নিতে হবে। ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠান থেকে অফার লেটার নেওয়ার অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে আপনার জন্যও। সেটি হলো ভিসা পাওয়ার ক্ষেত্রে যেমন এটি সহায়ক হবে, তেমনই ডিএলআই ভুক্ত হলে আপনি কেবলমাত্র তখনই কানাডাতে এসে কিন্তু আপনি জব করতে পারবেন, তা না হলে কিন্তু আপনার পক্ষে এই স্টাডির পাশাপাশি জব করাটা সম্ভব হবে না। এবং আফটার স্টাডি যে 2 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থাকে সেটাও কিন্তু আপনি পাবেন না। সো এটা সকল দিক থেকে কিন্তু আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে একটি অফার লেটার ম্যানেজ করা। আর এ ল অ্যাবাইডিং সিটিজেন, নো ক্রিমিনাল রেকর্ড, নট রিস্ক টু দি সিকিউরিটি অফ কানাডা। অর্থাৎ আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন সেখানে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড বা ব্যাড রেকর্ড থাকা যাবে না। যে আপনার যদি বর্তমান কারেন্ট কান্ট্রিতে কোনো ব্যাড রেকর্ড থাকে তো সেটি কানাডা গভর্নমেন্ট মনে করবে সে দেশে গিয়েও আপনি এই ধরনের কোনো অকারেন্স ঘটাতে পারেন। দ্যাটস ওয়াই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা কালেকশন করতে হয়। আর ইন গুড হেলথ অ্যান্ড উইলিং টু কমপ্লিট মেডিকেল এক্সাম। মেডিকেল এক্সামের বিষয়টা এখন অনেকে আপফ্রন্ট করে থাকেন। আপফ্রন্ট করাটাই ভালো, যদিও কিছু খরচের বিষয় আছে। সেটি দিয়ে মূলত তারা কনফার্ম হয় যে আপনার এমন কোনো ডিজিজ নাই যে ডিজিজটার নিয়ে আপনি আসলে কানাডাতে তার হোল কমিউনিটিকে ব্যাডলি ইফেক্ট করবে। However, understand that acceptance and refusal of a study permit application is also influenced by the discretion of the reviewing immigration officer. অর্থাৎ সব কিছুর উপরে যিনি এখানে যার কাছে পাওয়ার দেওয়ার তিনি হচ্ছেন ইমিগ্রেশন অফিসার। সব কিছু যাচাই বাছাই করে তার কাছে যদি বিষয়টা পজিটিভ মনে হয় তাহলে তিনি অ্যাকসেপ্টেন্স
অর্থাৎ আপনাকে পজিটিভ রেজাল্ট দেবেন, এবং যদি আপনি রিয়াল তথ্য সরবরাহ করেছেন কিন্তু তার কাছে মনে হয়েছে বিষয় এখানে অনেক কিছু গোজামিল রয়েছে, তাহলে কিন্তু তিনি আপনাকে রিফিউজ করতে পারেন। Description of immigration officer: giving immigration officer as much assurance as possible that an applicant can satisfy the terms of their stay as a student can be pivotal to success. Outside of ineligibility, there are two recurring themes to why applicants get refused, involving individuals failing to convince immigration officer that the actual purpose of visit of Canada is to study, অর্থাৎ পারপাস অফ ভিজিটটা কিন্তু ইমিগ্রেশন অফিসারের কাছে ক্লিয়ারলি প্রেজেন্টেশন করা হয়নি। তো এইরকম একটি কেস স্টাডি এখানে শো করা হয়েছে। 2019 থেকে 2021 পর্যন্ত 77% স্টাডি পারমিট রিফিউজ হয়েছে। কারণ একটাই, সেটা হলো যিনি ভিসা অফিসার তার কাছে মনে হয়নি যে আইআরসিসি নট বিং স্যাটিসফাইড দ্যাট দি পারপাস অফ দি অ্যাপ্লিক্যান্টস ভিজিট ওয়াজ টু স্টাডি, অর্থাৎ তাদের কাছে মনে হয়নি যে এই স্টুডেন্ট যে কানাডাতে আসবে সে এসে অ্যাকচুয়ালি পড়াশোনা করবে। তাদের কাছে মনে হয়েছে যে সে সামহাও কানাডাতে ঢুকে পড়াশোনা একটা পর্যায়ে হয়তো কিছুদিন ক্লাস করে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে, এই রকম রিজন তাদের কাছে মনে হয়েছে তাদের ওভারঅল প্রেজেন্টেশনে। দ্যাটস ওয়াই এখানে 77%, অর্থাৎ 19 থেকে 21 2 বছরে 3 বছরে 19, 20, 21 এখানে 3 বছরে 77% অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে শুধুমাত্র এই পারপাসটা ক্লিয়ারলি ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারেনি। দ্যাটস ওয়াই এখানে রিফিউজ হয়ে গেছে। 2 নম্বর যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দে উইল লিভ কানাডা অ্যাট দি এন্ড অফ স্টে, অর্থাৎ তারা যে কানাডা লিভ করবে, লিভ করতেই হবে তাকে, যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে ফেরত আসতেই হবে, এই রকম কোনো সার্টেইন বিষয় তারা সেখানে উপস্থাপন করতে পারেনি। সো এইটার কারণে 26% অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে মেজর ইস্যুগুলো কিন্তু এই 2টি কারণেই হয়ে থাকে। এই 2টি বিষয় যদি ক্লিয়ারলি তাদেরকে প্রেজেন্ট করা যায়, একটা হলো ডকুমেন্ট দিয়ে, আরেকটি হলো আপনার এসওপি দিয়ে, এবং আপনার স্পন্সর যারা হবেন তাদের অ্যাসুরেন্স দিয়ে, এই বিষয়গুলো দিয়ে মূলত এই 2টি বিষয় কিন্তু ক্লিয়ারলি আপনি প্রুভ করতে পারেন। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলতেছে they will leave Canada at the end of stay, where due to IRCC not being satisfied that applicants would leave Canada based on their personal asset and financial status. তার মানে পার্সোনাল অ্যাসেট এবং ফিনান্সিয়াল স্ট্যাটাসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। With this consideration, individuals applying should review whether their application show as clearly as possible. For example, applicants will likely have a better chance of approval if they, অর্থাৎ আপনাদের এই স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে যে বিষয়গুলির মাধ্যমে, সেই বিষয়গুলি নিয়ে আমরা এখন কথা বলবো। মেক শিওর দে শো এ ক্লিয়ার লজিক্যাল প্রোগ্রেশন ইন স্টাডিজ ফ্রম প্রিভিয়াস এডুকেশন টু কানাডিয়ান এডুকেশন বিং পারসুড, অর্থাৎ আপনার আগে থেকে কিন্তু আপনার প্রিভিয়াস এডুকেশনের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক স্মুথ হতে হবে। দেখা গেলো আপনি একটা কোর্স করে এরপরে আপনার অনেক বড় গ্যাপ আছে, সেই বিষয়গুলো কিন্তু লজিক্যাল ব্যাখ্যা আপনাকে দিতে হবে। তা না হলে আপনি ইনডিফারেন্ট টাইপের মানুষ, উদাসী ভাব, আপনি এখন দেশে ভালো লাগে না, এখন আপনি কানাডাতে যাবেন, ওখানে গিয়ে আপনার আর এক উদাসীনতা তৈরি হবে এবং আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করবেন না, এই বিষয়টি তাদের কাছে মনে হলে কিন্তু এই যে 77%-এর মধ্যে আপনি পড়ে যাবেন। মেক শিওর দে ক্যান শো প্রুফ অফ ফাইন্যান্স থ্রো অথরাইজড ডকুমেন্টেশন, অর্থাৎ আপনাকে প্রুফ করতে হবে যে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে যে প্রকৃতপক্ষে আপনার যে ফিনান্সিয়াল ফ্লো আর ক্যাশ ফ্লো, যেটা আপনার পড়াশোনার যে খরচ সেটার যে ক্যাশ ফ্লো, সেটি প্রকৃতপক্ষে প্রপার ওয়েতে আপনার কাছে আসবে, সেটা আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন। এটা হতে পারে আপনার সেলফ ফান্ড পর্যাপ্ত থাকতে পারে, অথবা আপনার যে স্পন্সর সে যৌক্তিক কোনো স্পন্সরের কাছ থেকে আপনি কীভাবে পাবেন সেটা একটি সুন্দর ফ্লো চার্ট কিন্তু আপনাকে শো করতে হবে। এরপরে যে বিষয়টি, ইনশিওর দে মিট দি ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর ইমিগ্রেশন, এক্সপ্লেইন এনি লং গ্যাপস ইন দেয়ার স্টাডিজ ইন দি অ্যাপ্লিকেশনস। তো এখানে 2টা বিষয় চলে এসেছে, একটি হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ সাধারণত আমরা আইএলটিএস বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। অনেকে মনে করেন ডিউলিঙ্গো টেস্ট দিয়ে অফার লেটার পাওয়া যায়, ভিসা অফিসার কিন্তু ডিউলিঙ্গো টেস্টকে খুব বেশি অ্যাকসেপ্ট করে না, এই জন্যে কেউ ডিউলিঙ্গো টেস্ট দিয়ে আপনি অফার লেটার আনলেও আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনাকে আইএলটিএস এবং ডিউলিঙ্গো উভয় রেজাল্টে আপনি সাবমিট করবেন ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট হিসেবে। অর্থাৎ এক্ষেত্রে রেজাল্ট যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে কিন্তু ভিসা রিফিউজাল হয়। সেক্ষেত্রে যারা মাস্টার্স বা পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে চান তাদের সবগুলো ব্যান্ডে কমপক্ষে 6 এবং ওভারঅল 6.5 থাকাটা খুবই ম্যান্ডেটরি। কোনো কারণে যদি না থাকে, কিছু কিছু কোর্স খুব রেয়ারলি পাওয়া যায়, যেগুলোতে 5.5 দিয়েও কাউন্ট হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে ইমিগ্রেশন অফিসার এগুলো রিফিউজ করে, কিন্তু সেইভাবে আপনাকে গ্রাউন্ড তৈরি করে ব্যাখ্যা দিতে হবে।
যে আপনি এই স্কোর দিয়েও এখানে আসবেন এবং আপনার পারপাস সার্ভ করে আপনি কানাডা থেকে লিভ নেবেন। সো এখানে এই বিষয়টি চলে আসলো 2 নম্বর বিষয়। এখানে আরেকটি বিষয়ে কথা বলা হয়েছে, সেটা হলো গ্যাপ, যে বিষয়টি আমি আগেও বললাম। গ্যাপ যাতে কোনোভাবেই না থাকে, গ্যাপের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, গ্যাপটাকে পূরণ করতে হবে। দেখা গেলো আপনি পড়াশোনা শেষ করেছেন, এরপরে আপনি হয়তো কোথাও ভর্তি হয়েছেন, সেই ভর্তির ডকুমেন্টগুলো আপনি সেখানে সাব করেন এবং এই ভর্তির পরে আপনি কেন কন্টিনিউশন করতেছেন না, কন্টিনিউ কেন করবেন না, সেই বিষয়গুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেন। তাহলে কিন্তু বিষয়গুলো ইমিগ্রেশন অফিসার পজিটিভলি নিবে। আদারওয়াইজ তারা আপনার পারপাসটাকে নেগেটিভলি নিবে, আপনি সেই 77%-এর মধ্যে পড়ে যাবেন। মেক এভিডেন্ট দেয়ার ইন্টেন্ট টু লিভ কানাডা আফটার দি ডিউরেশন অফ দেয়ার স্টাডিজ। আপনাকে এখানে প্রুভ করতে হবে যে আপনি কানাডা লিভ করবেন। কিভাবে লিভ করবেন? আপনার বাবার অগাধ সম্পত্তি রয়েছে, ভাই বোন খুব কম, আপনার এখানে আসতেই হবে, এরপর এই সম্পত্তিগুলো দেখভাল করার মতো কেউ নাই, এই কারণে মূলত অ্যাসেটগুলো শো করতে হয়, এটা একটা বিষয় থাকে। এছাড়াও আপনার অন্যান্য পারপাসও থাকতে পারে, যে আপনি যে প্রফেশনে পড়াশোনা করতে যাচ্ছেন, যে সাবজেক্টে, সেই সাবজেক্টটি আপনি দেশে ফিরে এসে কীভাবে দেশের জন্য, সমাজের জন্য, আপনার ক্যারিয়ারকে স্ট্রং করার জন্য কীভাবে হেল্প করবে, সেই বিষয়গুলো যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিসার কিন্তু কনভিন্সড হয়ে যাবে, আপনার প্রতি পজিটিভলি কনভিন্সড হবে। এরপরে যে বিষয়টি রয়েছে, ইনশিওরিং দে কমপ্লিট এ ডুয়েল ইন্টেন্ট অ্যাপ্লিকেশন ইফ দে হ্যাভ অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্ট at the same time. Dual intent is when a foreign national who has applied for PR also applies to enter Canada for a temporary period as a visitor, worker or student. এখানে যে বিষয়টি বলা হয়েছে, অনেক সময় একই সাথে আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে আবার স্টাডি পারমিটে অ্যাপ্লাই করে থাকেন, যেটি আপনাদের আগে হয় সেটি দিয়ে আপনারা করবেন, এরকম একটা বিষয় থাকে। এটা খুবই কমন বিষয়, বিশেষ করে যারা পিজিডি প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে আসতে চান, তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই বেশি প্রযোজ্য। তো এই ক্ষেত্রে যে বিষয়টি আপনাদের করা দরকার, সেটি হলো যদি অ্যাকচুয়ালি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট না করে থাকেন, সে বিষয়টি আপনি ডিক্লার না করলেও হয়। কিন্তু আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেন, পাশাপাশি আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তখন এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারলি তুলে ধরতে হবে, যৌক্তিকভাবে দুই ধরনের পারপাস। এবং আপনি যেহেতু এখন স্টাডি পারমিটের জন্য টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতেছেন, এখানে আপনাকে সেই বিষয়টি সেভাবে আপনার উপযুক্তভাবে প্রেজেন্ট করতে হবে, যে কী কারণে অ্যাকচুয়ালি আপনি এই টিআরবি ভিসায় সেখানে যাবেন। Include any other documentation information they can within the applications to give confidence to the officer reviewing their study permit. অর্থাৎ অ্যাডিশনাল কোনো যদি ডকুমেন্ট আপনি দিতে পারেন, যেগুলো আপনার ব্যাপারে পজিটিভ ধারণা তৈরি করার ক্ষেত্রে সহায়ক হবে, এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক ভালো কাজে দেবে। While receiving a study permit, a refusal can be frustrating. Applicants can still take steps to procedure studying in Canada and even increase their chances of acceptance when reapplying. Applicants can take stock of that, the reasons for their refusal were, and just adjust their applications accordingly unless specifically stated. RCC does not have an interim period between applications, so applicants can reapply as soon as possible. Lastly, an applicant suspect that they have been refused wrongly, they may apply for a review of their decision by Federal Court of Canada. অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে স্টুডেন্টের প্রপার ওয়েতে ফান্ডিং আছে, সব কিছুই ঠিক আছে, এরপরে ভিসা অফিসার রিফিউজ করতেছে। সেই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, রিঅ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়গুলোকে আরও সুন্দর করে, আরও 2-1টা সাপোর্টিং ডকুমেন্টকে অ্যাড করে, অথবা জিসিএমএস নোট নিয়ে প্রকৃতপক্ষে যে রিজনগুলো এটার পিছনে কাজ করেছে, সেই বিষয়গুলোকে সুন্দরভাবে আপনাকে ব্যাখ্যা সহকারে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে সুন্দর করে তুলে ধরতে হবে, যে কারণগুলোতে, যে গ্রাউন্ডে আপনাকে রিফিউজ করেছে, সেই গ্রাউন্ডগুলো যে প্রকৃতপক্ষে আপনার জন্য অ্যাপ্লিকেবল না, প্রযোজ্য না, সেই বিষয়গুলো সুন্দর করে আপনাকে ভিসা অফিসের সামনে ব্যাখ্যা দিয়ে তুলে ধরতে হবে পরবর্তী এসওপিতে, অর্থাৎ রিঅ্যাপ্লিকেশনের এসওপিতে। তাহলে এই বিষয়গুলো যখন ইমিগ্রেশন অফিসারের কাছে ক্লিয়ারলি বোধগম্য হবে এবং সাথে যদি কিছু সাপোর্টিং ডকুমেন্টও আপনি দিতে পারেন, তখন কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা আবার আপনি অ্যাপ্রুভ হবে এবং আপনি ফাইনালি স্টাডি পারমিট ভিসা পাবেন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনাটি অনেকের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি। আপনারা যদি কেউ উপকৃত হন, তাহলে আমাদের এই কষ্টটুকু সার্থকতা লাভ করবে। এরপরেও আপনাদের অনেকের অনেক কিছু জানার থাকতে পারে। যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদেরকে ইমেল করবেন, আমাদেরকে কমেন্ট বক্সে, ইনবক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবার সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।